আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি আর আমাদের মাঝে নেই। তিনি মার্কিন ইসরায়েল বোমা হামলায় নিহত হয়েছেন এবং এটা একটা খুবই নির্ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এই হামলা চালানো হয়। এবং এই ইসরায়েল আমেরিকা তারা যে ইন্টেলিজেন্সে কত এক্সপার্ট, আপনি দেখেন যে গত বছর সম্ভবত ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তিনি কান্ট্রি সাইডে গিয়েছিলেন একটা কোল মাইন সম্ভবত পরিদর্শন করতে। সেখান থেকে ফিরে আসার পর 3টা হেলিকপ্টারে করে তিনি এবং তার কলিগ রওনা করেছিলেন। 2টা হেলিকপ্টার আসলো আর একটা বিধ্বস্ত হলো সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে। এবং আবহাওয়া এত খারাপ যে সেখানে যেতে একদিন সময় লাগলো। গিয়ে দেখে যে ইব্রাহিম রাইসির লাশ পড়ে আছে অন্যান্যরা সহ। তোরা নিশ্চয়ই ইসরায়েলের কাজ, যদি ইসরায়েল স্বীকার করে না। রাজধানী তেহরানে তার জানাজার আয়োজন করা হয়। সেই জানাজা পড়তে আসেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তো হামাস প্রধান ইসমাইল হানিয়া যখন জানাজার নামাজে দাঁড়ালেন তখন তাকে আততায়ীরা গুলি করে হত্যা করে। এবং আমরা এও দেখেছি যে মাত্র কয়েক মাস আগে যখন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হলো, তখন হামলার প্রথম দিনই ইরানের সেনাবাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান, আরো কয়েকজনকে একযোগে হত্যা করা হলো। গতকালকে দেখলাম যে হামলার প্রথম দিনই ওই যে আগের যেই বিপ্লবী গার্ডের প্রধান, সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এদের হত্যা করা হয়েছে। হত্যা করার পরে কিন্তু খামেনি নতুন নিয়োগ দিয়েছিলেন। তারা গতকালকে খামেনির সঙ্গে বৈঠক করতেছিলেন। সবাইকে মেরে ফেলা হলো প্রথম দিনই। একদম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ, যিনি কিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী আর কি, এরকম আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বৃদ্ধ মানুষ ছিলেন, সম্ভবত 80 বছর বয়স হবে, এরকম সাদা দাড়ির শুভ্র চেহারার মানুষ। আমরা ইরানের লায়নের রাজন পড়তে চাই। তো এখন আসলে দেখি যে তাকে কিভাবে খুঁজে পেয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। তবে একটা কথা বলি আসলে, যে ইরানের ভিতরে বিশ্বাসঘাতকের অভাব নাই, গুপ্তচরের অভাব নেই। তা না হলে এই রকম সরকারি গোপন নির্ভুল তথ্যগুলো জেনে যায় আমেরিকা এবং ইসরায়েল মুহূর্তের ভিতরে। একটা বিস্তারিত রিপোর্ট করেছে প্রথম আলো। এখানে লিখেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এই কথা জানিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খোমেনির অবস্থান এবং চলাফেরা নজরে রাখছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান, তার অভ্যাস সম্পর্কে আরো নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনি উপস্থিত থাকবে। সূত্র জানায়, একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিলেন না। সূত্র জানায় যে খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। ইসরায়েল আমেরিকার দেওয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। প্রথম রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু যখনই খবর পেল যে শনিবার সকালে ওই কমপ্লেক্সে বৈঠক হবে, তখন হামলার সময় পরিবর্তন করা হয়। বৈঠকটি হওয়ার কথা ছিল এমন এক কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে। ইসরায়েলের ধারণা ছিল যে সেখানে উপস্থিত থাকবেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আজিজ নাসির জাদেহ, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শাকমানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাবি এবং উপগোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। তখন যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলো ছিল দীর্ঘ পাল্লার এবং অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9টা 40 মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন, আর খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান যে আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে
একটি হামলা চালানো হয়েছে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হয়ে একটি কমপ্লেক্সে। ওই ইসরায়েলি কর্মকর্তা আরো জানান যে ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তবুও এই হামলায় ইসরায়েল কৌশলগত চমক দেখিতে পেরেছে। এই বিষয়ে হোয়াইট হাউস এবং সিআইএ কোনো মন্তব্য করেনি। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছেন যে শনিবারের হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শাকমানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। ইসরায়েল আগেই তাদের হত্যার দাবি করেছিল। অভিযান সংশ্লিষ্টরা বলেন যে এটি দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, আমরা চাইলেই তাকে হত্যা করতে পারি। সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন যে সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে আমেরিকার হাতে থাকা তথ্য আরো সমৃদ্ধ হয়েছে এবং 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি এবং তার আইআরজিসি কিভাবে যোগাযোগ এবং চলাফেরা করতেছিল সেই বিষয়ে আমেরিকা আরো বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতা ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও আমেরিকা ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। ইরানের নেতৃত্ব অবস্থান করা কমপ্লেক্সে হামলার পরবর্তী ধাপে যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করেছিলেন সেই সব স্থানেও হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সরে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সূত্রগুলোর দাবি যে ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের একটা বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই গত কয়েক বছর ধরে কিন্তু ইরানের যেই পারমাণবিক বিজ্ঞানীগুলো আছে, যারা ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ করে, তাদের অনেককেই টার্গেট করে হত্যা করা হয়েছে। এবং কোনো লোক পাঠিয়ে না, কিন্তু ওই ড্রোন পাঠিয়ে ওই কিভাবে যেন ওই একদম অনেক দূর থেকে ওই ড্রোন পাঠিয়ে নির্দিষ্ট জায়গায় ওই বাসায় হামলা করা হয়, হামলায় তারা মৃত্যুবরণ করে। আমি আমার লাইফে এরকম আগে দেখিনি। আমি তো বহু যুদ্ধের কথা শুনেছি, কিন্তু এই ইসরায়েল যেভাবে টার্গেট কিলিং গুলো করে, কোনো লোকজন না পাঠাইয়া দূর থেকে বিমান দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে বা ড্রোন দিয়ে, যেভাবেই হোক, অত্যন্ত নির্ভুল। আবার লোকও পাঠায়। ইরানের ভিতরে প্রচুর বিশ্বাসঘাতক আছে, প্রচুর ভারতীয় আছে এবং প্রচুর অন্য দেশের লোক আছে, এবং আবার নিজেরাও আছে। আমি তো এই লন্ডনে আমার সঙ্গে 2-1 ইরানির পরিচয় আছে, মানে ওরকম বিশ্বাসযোগ্য না তারা, তাদেরকে সহজেই মানে টাকা পয়সা দিয়ে কিনা যায়। এই হচ্ছে গিয়ে সমস্যা, যদি নিজেদের ভিতরে ইউনিট না থাকে। আসলে বুঝি না যে বিমান আসতেছে, ক্ষেপণাস্ত্র আসতেছে, এগুলো আসলে তো রাডারে ক্যাচ করার কথা। এবং আমি জানি না যে পৃথিবীর কোন দেশে এইভাবে, মানে আমি আগে মনে করতাম কি যে একটা প্রেসিডেন্ট, একটা প্রধানমন্ত্রী, এদেরকে ধরা তো সহজ না। এটা যত গরিব বেশি হোক না কেন, গরিব হোক ধনী হোক, তারা আসলে তাকে সুরক্ষিত। কিন্তু যেভাবে ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেল, আবার ইরানের ধর্মীয় নেতাকে হঠাৎ করেই মেরে ফেললো, মানে আমেরিকা ইসরায়েলের কাছে আসলে এগুলো কোনো ব্যাপার না। তো পৃথিবীর যে ল অ্যান্ড অর্ডার, যেটা আন্তর্জাতিক আইন, এগুলো আসলে আর কেউই মানতেও চায় না, কেউ মানার ধারও ধারে না। আমরা নতুন বিশ্বে প্রবেশ করলাম। এবং এই যে ইরানের সুপ্রিম লিডার খামেনি মারা গেল এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ আরো চলবে, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে। ইরান যদিও 3 সদস্যের একটা কমিটি গঠন করেছে যারা দেশ চালাবে। এখন ইরানের কাছে আর কি পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ আছে আমি জানি না, কিন্তু ইরান যদি একটা মাসের যুদ্ধ কন্টিনিউ করতে পারে, তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতির 12টা বাজবে। এবং আমরা যেই আমাদের দেশের রেমিটেন্স গুলো যেই মধ্যপ্রাচ্য থেকে আসে, সেখানে কিন্তু প্রচুর সমস্যা হবে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হব। এমনিতে তো আমাদের জ্বালানি সংকট, অন্যান্য সংকট আছেই। সুতরাং আসলে এই যুদ্ধ থেমে যাওয়া খুবই জরুরি। এই যুদ্ধ চললে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।